প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আজকের অর্থঋণ আদালত আইন সংক্রান্ত ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্বে। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব কোম্পানি অর্থঋণ আদালত আইন 2003-এর সেকশন 7 অর্থাৎ সমন জারি সম্পর্কিত যে বিধানগুলো আছে সে সম্পর্কে আজকে একটু আলোচনা করব, এবং এর সাথে সাথে আমরা উচ্চ আদালতের বিভিন্ন জুরিডিকশনের সিদ্ধান্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাদী আদালতের জারিকারক কর্তৃক এবং প্রাপ্তি স্বীকার সহ রেজিস্ট্রিকৃত ডাকযোগে প্রেরণের জন্য আর্জির সহিত সমন জারির জন্য সমুদয় তলবানা আদালতে দাখিল করবে। এটা কিন্তু সেকশন 7-এর সাবসেকশন 1-এ বলা আছে, এবং আদালত অবিলম্বে কিন্তু একযোগে জারির ব্যবস্থা করবে। এবং যদি সমন ইস্যুর 15 দিবসের মধ্যে অর্থাৎ 15 দিনের মধ্যে, এটাকে দিবস বলতে আসলে কার্য দিবসকেই বোঝানো হয়েছে, জারি হয়ে ফেরত না আসে, তাহলে কি হবে? তাহলে আদালত এর পরবর্তী 15 দিবসের মধ্যে বাদীর নিজের খরচায় যে কোনো একটি বহুল প্রচারিত বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় এবং তদুপরি একটি স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে সমন জারি করাইবেন। এবং এই যে জারি, এরকম জারি আইনানুগ জারি হয়েছে মর্মে গণ্য হবে। এটাই হচ্ছে সেকশন 7 সাবসেকশন 1-এর মূল কথাটা। কিন্তু সাবসেকশন 2-তে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওখানে কি আছে। সমন সম্পর্কিত বাদী যদি নিজ খরচায় কোনো সমন বা নোটিশ বিবাদীর উপর জারি করাইতে ইচ্ছা করেন, তাহলে কিন্তু আদালত পূর্ববর্তী যে উপধারায় আদালতের জারিকারক কর্তৃক যে সমন জারিকরণের যে প্রথম যে একটা ব্যবস্থা নিয়েছিল, সেটার অতিরিক্ত এই ব্যবস্থাটিও কিন্তু কার্যকর করবে যদি চায়। সাবসেকশন 3-তে, সেকশন 7-এর সাবসেকশন 3-তে আমরা যেটা দেখতে পাই, প্রিয় দর্শক, যে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে সমন জারির যে আগাম ব্যবস্থা হিসাবে যদি বাদী আর্জি দাখিলের সময় আদালতে আর্জির সহিত একটা নমুনা পত্রিকা বিজ্ঞাপন দাখিল করতে হবে কিন্তু এটা, এবং আদালত পূর্ববর্তী যে উপধারার যে বিধান আছে সেটা সেই অনুযায়ী করণীয় হইলে উক্ত যে বিজ্ঞাপন যেটা আর্জির সাথে দেয়া হবে সেটা প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন সাপেক্ষে তাৎক্ষণিকভাবেই কিন্তু জারিকরণের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই সংক্রান্ত আসলে সেকশন অর্থঋণ আদালত আইন 2003-এর সেকশন 7 সংক্রান্ত অনেকগুলো সাইটেশন আমরা দেখতে পাই। আমরা এগুলা আমাদের লিগ্যাল রিসার্চ টিম এবং আমরা চেষ্টা করেছি এই জিনিসগুলো আসলে সংগ্রহ করার জন্য, এবং এগুলো আমাদের প্রফেশনাল কাজে লাগে। মঞ্জুর কাদের ভার্সেস বাংলাদেশ ব্যাংক, এটা এরকম এই মামলায় আমরা এই সংক্রান্ত বিষয় দেখতে পাই। এমডি হাবিবুর রহমান ভার্সেস মেসার্স উত্তরা ব্যাংক লিমিটেড, এমডি রুহুল আমিন চিফ জাস্টিস, উনি সিভিল একটা জাজমেন্ট দিয়েছেন। আর বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন ভার্সেস অর্থঋণ আদালত অ্যান্ড আদার্স, এখানেও কিন্তু আমরা দেখি যে একটা রিপোর্টের জাজমেন্ট আছে। আর 26 BLD 2006-এ অ্যাপেলেট ডিভিশনের একটা কেস আছে, সেখানে 250 নম্বর পেজে এটা রিপোর্টেড হয়েছে। আর আমরা যদি আরও কিছু কেসের কথা বলতে চাই এই সেকশন সম্পর্কিত, তাহলে রেজিয়া খাতুন অ্যান্ড আদার্স ভার্সাস দেলোয়ার হুসাইন অ্যান্ড আদার্স 20 DLR এটা রিপোর্টেড হয়েছে, পেজ নাম্বার হচ্ছে 901, আপনারা দেখে নিতে পারেন প্রিয় দর্শক। আর 25 DLR-এ একই জিনিস রিপোর্টেড হয়েছে, পেজ নাম্বার 91। আর 4 BLD-তেও কিন্তু এরকম একটা কেস আছে হাইকোর্ট ডিভিশনের, মেসার্স নাজ মেটাল ইন্ডাস্ট্রিজ ভার্সাস সোনালী ব্যাংক অ্যান্ড আদার্স মামলায় কিন্তু আমরা দেখতে পাই নূর আহমেদ ভার্সাস মুক্তার আহমেদ অ্যান্ড আদার্স 9 BLD হাইকোর্ট ডিভিশনের একটা জাজমেন্ট আছে, সেটা 465 পৃষ্ঠায় এটা রিপোর্টেড হয়েছে। আর HM খুরশেদ আলী অ্যান্ড আদার্স ভার্সাস MD হাশিম আলী অ্যান্ড আদার্স, এরকম একটা মামলা আছে প্রিয় দর্শক। সেই মামলায়
59 ডিএলআরে রিপোর্টেড হয়েছে, সেটা 2007 সালের মামলা, হাইকোর্ট ডিভিশনের, যদিও পেজ নাম্বার হচ্ছে 211 বোধ হয়, হ্যাঁ 211। তো এই ছিল মোটামুটি। আর আরেকটি বিষয় আছে যে 3BLD-তে অ্যাপিলেট ডিভিশনের একটা জাজমেন্ট আছে এই সংক্রান্ত বিষয়েই, পেজ নাম্বার 220-এ, সেটা আমরা দেখতে পারবো। মূল বিষয়টা ছিল অ্যামেন্ডমেন্ট অফ প্লেইন্ট। আর মোসাম্মদ সকিনা বেগম ভার্সেস মোহাম্মদ ইস্তিয়াক, এটা 5BLD-তে রিপোর্টেড হয়েছে হাইকোর্ট ডিভিশনের, পেজ নাম্বার 13। একো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কোল্ড স্টোরেজ লিমিটেড নামে লিমিটেড ভার্সেস পূবালী ব্যাংক একটা মামলা আছে, সেটা কিন্তু 2ADC অ্যাপেলেট ডিভিশন কেসেস, 2005 সালের মামলা, পেজ নাম্বার 380-তে এটা রিপোর্টেড হয়েছে। রৌশনারা বেগম ভার্সেস রূপালী ব্যাংক লিমিটেডের একটা মামলাও আছে কিন্তু এই সংক্রান্ত, প্রিয় দর্শক। সেখানে আমরা দেখতে পাই যে 68 ডিএলআর এটা রিপোর্টেড হয়েছে, 265 পেজ নাম্বার, যদি আমি ভুল না করি 265, এটা আপনারা চেক করে নিতে পারেন। সোনালী ব্যাংক ভার্সাস মোহাম্মদ আল আকরাম বাদল নামে একটা মামলা আছে, সেই মামলায় 46 ডিএলআর রিপোর্টেড হয়েছে, এটা হাইকোর্ট ডিভিশনের কেস, পেজ নাম্বার 671। আরেকটা হয়েছে 55 ডিএলআর দেলোয়ার হোসেন ভার্সাস জনতা ব্যাংক, এটা 9 এমএলআর-এ রিপোর্টেড হয়েছে, 2004 সালের মামলা, পেজ নাম্বার 17, আপনারা দেখতে পারেন। 8BLC-তেও কিন্তু এই ব্যাপারে একটা কেস রিপোর্টেড হয়েছে, পেজ নাম্বার 411, প্রিয় দর্শক। তো আব্দুল সাত্তার ভার্সাস ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, এই মামলায় 21BLD অ্যাপেলেট ডিভিশন, পেজ নাম্বার 77, ওখানে একটা কেস রিপোর্টেড হয়েছে, আপনারা প্রিয় দর্শক দেখতে পারেন। জেমস ডি সরকার প্রোপ্রাইটর মেসেস জেমস রিপেয়ারিং ভার্সেস রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এই মামলায় 44 GLR-এ একটা কেস রিপোর্টেড হয়েছে, এটা হাইকোর্ট ডিভিশনের কেস, যদিও পেজ নাম্বার 494, সোফার আই রিমেম্বার। বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন BADC ভার্সেস অর্থঋণ আদালত, কোর্ট নাম্বার 3 ঢাকা অ্যান্ড আদার্সের মামলা, এটাও কিন্তু রিপোর্টেড হয়েছে, 26BLD অ্যাপিলেট ডিভিশন, পেজ নাম্বার 250। প্রিয় দর্শক, আমরা যদি আরেকটা মামলার কথা বলি, 2ADC, এটাতে রিপোর্টেড হয়েছে। প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে 26BLD অ্যাপিলেট ডিভিশনের কেস, এটা রিপোর্টেড হয়েছে 250 নাম্বার পেজে। আরেকটা কেসের কথা যদি বলি, প্রিয় দর্শক, একো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কোল্ড স্টোরেজ লিমিটেড ভার্সেস পূবালী ব্যাংক লিমিটেড, এটা 2ADC অ্যাপিলেট ডিভিশন কেসেস, আমরা জানি, ওইটাতে রিপোর্টেড হয়েছে, পেজ নাম্বার হচ্ছে 380, আপনারা একটু চেক করে নিতে পারেন, প্রিয় দর্শক। এবং 2005 সালের কেস এটা, সোফার আমি যতদূর মনে পড়ছে আর কি। আর একটা জিনিস, আরো কিছু কেসের কথা আমরা বলতে পারি। অগ্রণী ব্যাংক ভার্সাস যে ডব্লিউ রহমান জুট মিলস লিমিটেড নামে একটি মামলা আছে, এখানে 51 GLR রিপোর্টেড হয়েছে, 1999 সালের কেস, এটা হাইকোর্ট ডিভিশনের, পেজ নাম্বার হচ্ছে 235। প্রিয় দর্শক, জেমস ডি সরকার প্রোপ্রাইটর মেসেস জেমস রিপেয়ারিং ভার্সেস রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এরকম একটি মামলায় কিন্তু একটা জাজমেন্ট হয়েছে, 44 DLR, এটা রিপোর্টেড হয়েছে, 1992 সালের কেস, প্রিয় দর্শক, হাইকোর্ট ডিভিশনের কেস, এটা যদিও পেজ নাম্বার হচ্ছে 334, পেজ নাম্বার 334, প্রিয় দর্শক। তো এই যে সাইটেশনগুলো দিয়েছি, এগুলো হচ্ছে এই সেকশন 7 সম্পর্কিত উচ্চ আদালতের যে ডিসপিউট বা এই সংক্রান্ত মামলাগুলো হয়েছে, সমন জারি সংক্রান্ত বা এই সংক্রান্ত মামলা যেগুলা হয়েছে, সেগুলো ডিসপোজ আপ হয়েছে, যেগুলো জাজমেন্ট হয়েছে, রিপোর্টেড কেস কিছু আমি চেষ্টা করেছি আপনাদের কাজে লাগবে আশা করি এখানে উপস্থাপন করার জন্য। এগুলো সংগ্রহ করতে গিয়ে একটু তো কষ্ট করতে হয়েছে, আর লিগ্যাল রিসার্চ করা এটা আমাদের একটা নেশা, এবং আমাদের লিগ্যাল রিসার্চ টিম আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছে এবং আমি করছি। তো আমাদের, আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন যে স্কুল অফ লিগ্যাল রিসার্চ অ্যান্ড প্র্যাকটিস নামে আমাদের একটি প্রতিষ্ঠান রয়েছে। সেই প্রতিষ্ঠানটি একেবারে স্বেচ্ছাশ্রমে চলে এবং এটি শুধুমাত্র লিগ্যাল রিসার্চ এবং প্র্যাকটিস সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রকম সাইটেশন, ডিসিশন, এগুলো আমরা বের করে সেখানে আমরা উপস্থাপন করি
এবং এই স্কুল অফ লিগ্যাল রিসার্চ অ্যান্ড প্র্যাকটিসের অধীনে কিন্তু বিভিন্ন রকম ওয়ার্কশপ এবং বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রাম এগুলো আমরা চালু করে আসছি আমাদের প্রফেশনের পাশাপাশি। এর সাথে অনেক স্টেক হোল্ডার রয়েছেন, এর সাথে অনেক রিসোর্স পার্সন আছেন, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সেশনগুলো কন্ডাক্ট করে থাকেন। সেই সেশনগুলো বেশিরভাগই হচ্ছে আপনার অনলাইনে হয়, অর্থাৎ জুম মিটিংয়ের মাধ্যমে হয়, আবার কিছু কিছু আছে ইন পার্সন অন ক্যাম্পাস হয়। তো যেহেতু অনেকেই পেশাজীবী থাকেন, সুতরাং রিসোর্স পার্সন বা স্টেক হোল্ডার যারা আছেন তাদেরও সুবিধা হয় যদি আমরা জুম মিটিংয়ের মাধ্যমে করি। তো সেভাবে আমরা করে যাচ্ছি। আরও একটি বিষয়, যদিও ওইটার সাথে সম্পর্কযুক্ত নয় আজকের আলোচনার সাথে, আমরা লয়ার্স ইংলিশ ডিবেটিং সোসাইটি নামে একটি আমাদের সংগঠন রয়েছে। সেটি 2012 সাল থেকেই কার্যক্রম চালিয়ে আসছি এবং আমি এটার ফাউন্ডার প্রেসিডেন্ট। এবং আমাদের প্রতি সপ্তাহেই কিন্তু একটি করে সেশন হয় বিজ্ঞ আইনজীবীদের পার্টিসিপেশনে। লয়ার্স ইংলিশ ডিবেটিং সোসাইটি বিভিন্ন রকম বিষয় থাকে এখানে, সেই বিষয় নিয়ে কিন্তু লার্নেড লয়াররা কিন্তু সেখানে পার্টিসিপেট করে ডিবেট করে থাকে। তো আমাদের রেগুলার যে মেম্বার আছেন মোর দেন 800 লার্নেড অ্যাডভোকেট। সো আমরা এটা নিয়েও কাজ করছি। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। আলোচনা অনেক লম্বা হয়ে গিয়েছে, আশা করি আপনাদের কাজে আসবে, উপকারে আসবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরবর্তী যে কোনো পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করি।